আমি একটা মর্গে কাজ করি। একদিন এক যুবতী মেয়ের লাশ আনা হলো এবং আমাকে বলা হলো এটাকে রেখে দিতে, দুদিন পর তারা নিয়ে যাবে। আমি লাশটাকে তার জায়গায় রেখে দিলাম, কিন্তু প্রায় ১.৫ ঘণ্টা পর যখন আমি ফিরে গেলাম, দেখলাম সেই লাশের মধ্যে হালকা নড়াচড়া হচ্ছে এবং সে তার হাত উপরে তুলে রেখেছে। এটা দেখে আমার জ্ঞান হারিয়ে যাওয়ার জোগাড় হল। আমার আত্মা কেঁপে উঠল এবং এক বুক কাঁপানো রহস্য আমার সামনে খুলে গেল। আমার নাম বিনোদ। আমি একজন সাধারণ মানুষ, জীবনের বোঝার নিচে চাপা পড়ে আছি। রোজ সকালে উঠি, সন্ধ্যা পর্যন্ত যতটা সম্ভব পরিশ্রম করি যাতে সংসারের খরচ চলে। না আছে কোনো ধন দৌলত, না কোনো বড় স্বপ্ন। শুধু এটাই চাই যে বাড়ির ভাড়াটা সময়ে মিটিয়ে দিতে পারি, আর আমার বাচ্চারা যেন খালি পেটে না ঘুমায়। কিন্তু কপাল আমাকে এমন কাজ দিয়েছে যার নাম শুনলেই মানুষ ভয় পায়। আমি হাসপাতালের মর্গে কাজ করি, সেই জায়গা যেখানে মরা লাশ রাখা হয়। এখানে রোজ এমন সব লাশ আসে যাদের পেছনে অসংখ্য গল্প লুকিয়ে থাকে। কেউ দুর্ঘটনার শিকার, কেউ অসুখে হেরে যাওয়া, কেউ আবার অত্যাচার আর অন্যায়ের শিকার। মাঝে মাঝে মনে হয় এই মর্গ শুধু শরীরের মৃত্যু নয়, বরং মানুষের অসম্পূর্ণ গল্পগুলোকেও নিজের মধ্যে বন্দি করে রাখে। রাতের সময়টা আমার জন্য সবসময় সবচেয়ে কঠিন হতো। সন্ধ্যার পর যখন হাসপাতালের কোলাহল কমতে শুরু করত, রোগীদের আত্মীয়রা ধীরে ধীরে বাড়ি ফিরে যেত, ওয়ার্ডের লাইটগুলো নিভিয়ে দেওয়া হতো, তখন আমি আমার ছোট্ট ঘরে বসে ভাবতাম আজ কতজন মানুষ বেঁচে আছে আর কতজনের গল্প এখানে এসে নীরব হয়ে যাবে। হয়তো কাল এই ফ্রিজারগুলোতে আমরাও চলে আসব। মর্গের বিল্ডিংটা হাসপাতালের পেছনের দিকে ছিল। সেখানে একটা সরু মতো ঘর ছিল যেখানে লোহার বড় বড় ড্রয়ারের মতো ফ্রিজার লাগানো থাকত। প্রতিটা ড্রয়ারের পেছনে একটা করে মরা শরীর থাকত। দরজাটা ছিল ভারী লোহার, আর ভেতরে ঢুকলেই ঠান্ডা বাতাসের এমন ঝাপটা লাগত যে হাড় পর্যন্ত কেঁপে যেত। যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম, ভয়ে কেঁপে উঠেছিলাম। চারদিকে পিনপতন নিস্তব্ধতা, শুধু মেশিনগুলোর ধীর গতির শব্দ। মাঝে মাঝে মনে হতো যেন এই লাশগুলোই আপনার দিকে তাকিয়ে আছে, যেন তাদের বন্ধ চোখের পেছনেও কোনো গল্প লুকিয়ে আছে। কিন্তু সময়ের সাথে সাথে আমি অভ্যস্ত হয়ে গেলাম। একবার আমার ছেলে খুব মাসুমভাবে জিজ্ঞেস করেছিল, বাবা, তুমি কি কাজ করো? আমি কথাটা এড়িয়ে গিয়ে তাকে বলেছিলাম যে হাসপাতালে কাজ করি বাবা, রোগীদের সাথে। আমি তাকে কি করে বলতাম যে আমার দিনরাত মরা মানুষের শরীরের মাঝেই কাটে। আমার কাজ কঠিন ছিল না, কিন্তু স্নায়ু ভেঙে দেওয়ার মতো ছিল। অ্যাম্বুলেন্স আসত, লাশ নামানো হতো। আমি কাগজপত্রে নাম, বয়স আর মৃত্যুর কারণ লিখে নিতাম। তারপর লাশটাকে নম্বর দিয়ে ফ্রিজারে রেখে দিতাম। কখনো কখনো বেওয়ারিশ লাশের আত্মীয়রা আমার সামনে দাঁড়িয়ে কাঁদত, আর তাদের চোখের জল দেখে আমার মনের ওপর ভার লাগত। অনেক সময় লোক টাকা দিয়ে বলত, ভাই, লাশের খেয়াল রেখো, কাল পর্যন্ত আমরা নিয়ে যাব। সেদিনটাও সাধারণ দিনের মতোই ছিল, কিন্তু আমি কি জানতাম যে ওটাই আমার জীবনের সবচেয়ে ভয়ানক দিন হয়ে উঠবে। দুপুরে একটা অ্যাম্বুলেন্স এল, যাতে এক যুবতী মহিলার লাশ ছিল। বয়স হবে ওই ২৭-২৮ বছর, খুব সুন্দর চেহারা, যেন ঘুমের মধ্যে কেউ তাকে জাগানোর আগেই থামিয়ে দিয়েছে। বেওয়ারিশ লাশের মতো ৩ জন লোক এল, সম্ভবত তার ভাই বা আত্মীয় হবে, খুব শক্ত গলায় বলল, ২-৩ দিনের জন্য রাখতে হবে, এরপর আমরা নিয়ে যাব। আমি রেজিস্টারে সব লিখে সই করে দিলাম। তারা যাওয়ার সময় তাদের মুখে এক অদ্ভুত স্বস্তি ছিল, যেন কোনো বড় বোঝা থেকে মুক্তি পেয়েছে। এক মুহূর্তের জন্য আমার তাদের ওপর সন্দেহ হল, কিন্তু আমার কাজ প্রশ্ন করা নয়, শুধু লাশ সামলে রাখা। আমি লাশটাকে ট্রলিতে রাখলাম, ফ্রিজারের ড্রয়ারে ঢোকালাম এবং দরজা বন্ধ করার সময় তার মুখটা আমার চোখের সামনে ছিল। মনে হল যেন সে আমাকে দেখছে। রাত এখন ধীরে ধীরে গভীর হতে শুরু করেছিল, আর হাসপাতাল শুনশান হয়ে আসছিল। আমি আমার ঘরে বসে চা খাচ্ছিলাম। তখনই এক অজানা অস্বস্তি আর ভয় আমাকে ঘিরে ধরল, যেন কেউ আমাকে বারবার ডাকছে। আমি মাথা ঝাড়া দিলাম, কিন্তু মন বলল গিয়ে একবার দেখে আসি, কোথাও কোনো গণ্ডগোল নেই তো। আমি উঠে মর্গের ভেতরে গেলাম। দরজা খুলতেই ঠান্ডা বাতাস যেন আমার শরীর চিরে দিল। আমি সোজা সেই ড্রয়ারের দিকে এগোলাম যেখানে ওই মহিলাকে রাখা হয়েছিল, আর যেই ড্রয়ারটা খুললাম আমার পা মাটিতে গেঁথে গেল। ওই মহিলার হাত উপরে তোলা ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি চোখ কচলালাম। তারপর দেখলাম, হ্যাঁ, তার হাত সত্যিই তার বুকের ওপর থেকে উপরে তোলা ছিল, যেন কেউ শেষ চেষ্টায় বাতাসকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে।
আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করতে লাগল আর হাত কাঁপতে শুরু করল। আমি তাড়াতাড়ি ড্রয়ার বন্ধ করলাম আর পেছনে সরে এলাম। এটা কি হচ্ছে? আমি কি এসব স্বপ্নে দেখছি না তো? ঘর থেকে বেরোতেই আমার পা টলতে শুরু করল, আর আমি নিজের মনেই বিড়বিড় করতে লাগলাম, না, এটা সম্ভব নয়। মরা মানুষ নড়াচড়া করে না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মন মানতে তৈরি ছিল না। শেষমেশ আমি আমার ঘরে ফিরে এলাম আর বিছানায় শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই ওই দৃশ্যটা সামনে ভেসে উঠল। বারবার তার হাতটা বাতাসে উঠে আসছে। তারপর হঠাৎ আমি একটা স্বপ্ন দেখলাম। ওই মহিলা জ্যান্ত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে জল আর সে আমাকে ডাকছে, আমাকে বাঁচাও, আমাকে জ্যান্ত কবর দিও না। আমি ধড়ফড় করে উঠে বসলাম। পুরো শরীর ঘামে ভিজে গেছে, আর মন বলছে এটা কোনো সাধারণ ঘটনা নয়, কিন্তু মস্তিষ্ক এটা মানতে চাইছিল না। রাতের নিস্তব্ধতায় আমি ঠিক করলাম যে সকালে আবার ওই লাশটা দেখব। যদি আবার কোনো নড়াচড়া দেখা যায়, তবে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। রাতের ওই দৃশ্য আমার চোখে গভীর দাগ কেটে গিয়েছিল। ঘরের দেয়ালগুলো ঠান্ডা ছিল, কিন্তু আমার কপালে ঘামের বিন্দু জমছিল, যেন হৃৎপিণ্ড পাঁজরা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইছে। আমি নিজেকে অনেকবার বোঝালাম যে এটা ক্লান্তি বা মনের ভুল। মরা মানুষ জ্যান্ত হয় না, কিন্তু মনের কোনো এক কোণে একটা জেদি আওয়াজ ক্রমাগত বলে যাচ্ছিল, সে ওখানে মরে নেই, কিছু একটা আছে যা তোমাকে দেখতে হবে। সকালে জানলা দিয়ে সূর্যের আলো ভেতরে আসছিল, কিন্তু আমার মন এখনও সেই অন্ধকারেই আটকে ছিল। ঘুম অসম্পূর্ণ ছিল, চোখ ভারী ছিল, কিন্তু মন ঠিক করে নিয়েছিল যে আমাকে আবার মর্গে যেতে হবে। চায়ের কাপ সামনে রাখা ছিল, কিন্তু ঠোঁট সেখানে পৌঁছাতে পারল না। আর প্রতি মুহূর্তে সেই দৃশ্যটা মনে পড়ছিল। ওই হাত উপরে তোলা, সত্যিই কি আমি দেখেছিলাম, নাকি ওটা আমার চোখের ভুল ছিল? শেষমেশ আমি সাহস সঞ্চয় করে টর্চ, রেজিস্টার আর গ্লাভস তুলে নিলাম। পা ভারী ছিল, কিন্তু মন বলছিল, আজ যদি না দেখি, তবে এই রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে। মর্গের দরজা খুলতেই আবার সেই ঠান্ডা বাতাস শরীর চিরে দিতে লাগল। ভেতরে পা রাখতেই নিস্তব্ধতা আর শুনশান পরিবেশ ঘিরে ধরল। মেশিনের গড়গড় আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। আর আমি আস্তে আস্তে সেই ড্রয়ারের দিকে এগোলাম যেখানে ওই যুবতী মহিলার লাশ রাখা ছিল। বুকটা ভীষণ জোরে ধড়ফড় করছিল। এক মুহূর্তের জন্য মনে হলো ফিরে যাই, এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু পা থামল না। আমি ড্রয়ারের হ্যান্ডেলটা ধরলাম, হাত ঘামে পিছলে যাচ্ছিল। নিঃশ্বাস আটকে ধীরে ধীরে ড্রয়ারটা টানলাম। লাশটা ওখানেই ছিল, চোখ বন্ধ, চেহারা শান্তিতে ভরা, কিন্তু তার মুখে একটা অদ্ভুত যন্ত্রণার ছাপও ছিল, যেন গভীর ঘুমের দেশে হারিয়ে গেছে। আমি ভালো করে দেখলাম, কাল রাতে তার যে হাতটা উপরে তোলা ছিল, সেটা এখন নিজের জায়গায় ছিল। হয়তো সত্যিই আমার মনের ভুল ছিল, কিন্তু যেই আমি ঘুরতে যাব, হঠাৎ তার বুকে হালকা একটু নড়াচড়া হল, যেন কেউ ভেতর থেকে নিঃশ্বাস নিল। আমার পায়ে আর জোর রইল না, আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। টর্চটা কাঁপতে লাগল, আর আলো বারবার দেয়ালে পড়তে লাগল। হে ভগবান, এটা কি? মরা মানুষও কি নিঃশ্বাস নিতে পারে? অনেকক্ষণ আমি নড়তেও পারলাম না। তারপর মন বলল, যদি সত্যিই বেঁচে থাকে তবে এটাই পরীক্ষা করার সময়। আমি কাঁপতে কাঁপতে টর্চটা তার বুকের ওপর ফেললাম। হালকা ওঠানামার মতো নড়াচড়া নজরে এল। আমি কান পেতে শুনলাম। বাতাসে মেশিনের আওয়াজের মাঝে আমার মনে হল যেন খুব মৃদু শ্বাস চলছে। মন চিৎকার করে বলল, এ বেঁচে আছে। এক মুহূর্তের জন্য মনে হল এখনই দৌড়ে গিয়ে কোনো ডাক্তারকে ডেকে আনি, কিন্তু পরক্ষণেই বুদ্ধি বাধা দিল। যদি এসব আমার মনের ভুল হয়, তবে লোকে বলবে মর্গের লোকটা পাগল হয়ে গেছে, চাকরিও যাবে আর সম্মানও। আমি ঝুঁকে আরও কাছে গেলাম, তার ঠোঁটগুলোর দিকে তাকালাম। মনে হল যেন সেগুলো একটু নড়ে উঠল। আমার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এল, দিদি, আপনি কি শুনতে পাচ্ছেন? কোনো উত্তর এল না, শুধু নিস্তব্ধতা। আমি কাঁপতে কাঁপতে তার নাড়ি চেক করার চেষ্টা করলাম। গ্লাভসের ওপর দিয়ে হালকা সুরসুরি অনুভব করলাম, যেন খুব ধীর গতিতে স্পন্দন হচ্ছে, আর আমার হৃৎপিণ্ড লাফিয়ে গলায় চলে এল। এটা কোনো মরা মানুষের স্পন্দন হতে পারে না। সেই রাতে যখন আমি ঘরে ফিরে এলাম, তখন ঘুম আবার আক্রমণ করল, আর চোখ বন্ধ হতেই সেই মহিলা স্বপ্নে সামনে চলে এল। এবার সে শুধু হাত নাড়ছিল না, বরং পূর্ণ শক্তি দিয়ে বলছিল, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে এখানে ছেড়ে যেও না।
আমি চিৎকার করে জেগে উঠলাম। বুকটা ধড়ফড় করছিল আর নিঃশ্বাস অনিয়ন্ত্রিত ছিল। এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে এসব আমার মনের ভুল নয়। ওই মহিলা বেঁচে আছে। সকাল হতেই আমি ঠিক করে নিলাম যে এখন আমি চুপ করে থাকতে পারি না। কেউ মানুক বা না মানুক, আমাকে কাউকে না কাউকে বলতেই হবে। কিন্তু একটা ভয়ও ছিল। কাল যারা ওই লাশটা রেখে গিয়েছিল তাদের মুখে এক অদ্ভুত শান্তি ছিল। কোথাও এমন তো নয় যে তারাই আসল অপরাধী, আর যদি কথা তাদের কানে পৌঁছায় তবে আমার জীবনও বিপদে পড়তে পারে। আয়নায় নিজেকে দেখলাম, চোখের নিচে কালি আর চেহারাটা ফ্যাকাশে লাগছিল, কিন্তু ভেতরে কোথাও একটা সাহস জেগে উঠেছিল। আমি চুপ থাকতে পারি না। যদি আমি চুপ থাকি তবে একজন নিরপরাধ মানুষকে মরাদের মাঝে কবর দিয়ে দেওয়া হবে। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে লম্বা দিনগুলোর মধ্যে একটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি মুহূর্ত বুকের ওপর বোঝা হয়ে চেপেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরের রাতে আমি ওই মহিলার অবশ্যই খোঁজখবর নেব, কিন্তু দিনের প্রতিটি ঘণ্টা আমার ওপর ভারী হয়ে কাটছিল। হাসপাতালের ক্যান্টিনে বসেছিলাম। সামনে চায়ের কাপ থেকে ধোঁয়া বেরোচ্ছিল, কিন্তু আমার মন না চাইছিল না কারো সাথে কথা বলায়। ক্যান্টিনে লোকজন হাসাহাসি করছিল। ডাক্তার আর নার্সরা নিজেদের কাজে ব্যস্ত ছিল, আর আমার মনে হচ্ছিল পৃথিবী আমার থেকে অনেক দূরে। ইস, আমি যদি ওই হাতটা না দেখতাম। ইস, আমি যদি ওই নিঃশ্বাস না শুনতাম। ইস, এসব যদি একটা মনের ভুল হতো। কিন্তু এখন আর ফেরার সময় ছিল না। মন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সত্যি পর্যন্ত পৌঁছাতেই হবে। আমি নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম। অন্য একটা লাশ আমি ফ্রিজারে রাখলাম, কিন্তু প্রতিবার যখন কোনো মরা মানুষকে দেখতাম আমার মনে ওই মহিলার কথাই আসত। আমার মনে হতো বাকিরা তো সত্যিই মরে গেছে, কিন্তু ও তো নিঃশ্বাস নিচ্ছে। তার সেই নীরবতা একটা চিৎকারের মতো আমার কানে বাজছিল। সন্ধ্যা নামল, অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। যেই হাসপাতালের ভিড় কমতে শুরু করল, আমার বুকের ধড়ফড়ানি বাড়তে লাগল। এখন সেই সময়টা কাছে এসে গেছে যখন আমাকে কাজটা করতে হবে। রাত প্রায় 11:30 বাজে। হাসপাতাল গভীর অন্ধকারে ডুবে গেছে। করিডোরে মাঝে মাঝে কোনো নার্সের পায়ের শব্দ শোনা যাচ্ছিল। আমি পকেট থেকে চাবি বের করলাম আর মর্গের দরজা খুললাম। দরজা খুলতেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা আমার মুখে লাগল। আমার শিরদাঁড়া দিয়ে একটা শিহরণ বয়ে গেল। হাতে টর্চ ছিল, কিন্তু তার আলো খুব দুর্বল মনে হচ্ছিল, যেন অন্ধকার তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি ধীরে ধীরে সেই ড্রয়ারের দিকে এগোলাম যেখানে ওই মহিলা ছিল। বুকটা জোরে জোরে ধড়ফড় করছিল, কিন্তু পা দুটোকে যেন কোনো অজানা শক্তি আটকে ধরে রেখেছিল। সাহস করে আমি ড্রয়ারের হ্যান্ডেলটা ধরলাম আর ধীরে ধীরে টানলাম। ড্রয়ারটা বেরিয়ে এলার তার ওপর সেই যুবতী মহিলা আরাম করে শুয়েছিল। এবার আমি পুরো সাহস সঞ্চয় করে সোজা আলো তার মুখের ওপর ফেললাম। আর হ্যাঁ, ওটা আমার ভ্রম ছিল না। তার চোখের পাতা হালকা কেঁপে উঠল। আমার চোখ কপালে উঠে গেল। এ তো বেঁচে আছে। আমি কাঁপতে কাঁপতে তার নাড়ি আবার দেখলাম। খুব হালকা কিন্তু স্পষ্ট স্পন্দন ছিল। আমার ঠোঁট থেকে অনিয়ন্ত্রিত আওয়াজ বেরোল, দিদি আপনি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তবে কোনো ইশারা করুন। প্রথমে তো শুধু নিস্তব্ধতা ছিল, তারপর তার ঠোঁটে হালকা নড়াচড়া হল, যেন সে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ গলায় আটকে গেল। আমার আত্মা কাঁপতে লাগল। আমি তার মুখের আরও কাছে গিয়ে নিচু গলায় বললাম, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আমাকে সত্যিটা জানতে হবে। আপনি কে? আপনার সাথে কি হয়েছে? সে কিছু বলতে পারল না, কিন্তু তার চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে গালে পড়ল। সেই চোখের জল আমার বুকে যেন বিদ্যুতের মতো পড়ল। এ বেঁচে আছে আর সাহায্য চাইছে। আমি কিছু করার কথা ভাবছিলাম, ঠিক তখনই মর্গের দরজায় কারো পায়ের আওয়াজ শোনা গেল। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি তৎক্ষণাৎ ড্রয়ারটা ভেতরে ঠেলে দিলাম আর লাইট বন্ধ করে দিলাম। দরজা খুলল আর একজন ওয়ার্ড বয় ভেতরে এল। সে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? আমি কাঁপতে কাঁপতে বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। শুধু চেক করছিলাম সব দরজা ঠিকমতো বন্ধ আছে কিনা। সে বলল, ঠিক আছে, কিন্তু এখানে বেশিক্ষণ থেকো না, মানসিক অবস্থার ওপর প্রভাব পড়ে। এই বলে সে বেরিয়ে গেল, কিন্তু তার কথা আমার মনের ভেতরে গেঁথে গেল। সেই রাতে আমি মর্গের এক কোণায় বসে রইলাম। মনে হাজারটা প্রশ্ন উথাল পাতাল করছিল। এই মহিলা বেঁচে আছে কি করে? ডাক্তাররা মৃত্যুর সার্টিফিকেট কিভাবে দিয়ে দিল? তার পরিবারের লোকেরা 3 দিন পর লাশ কেন নিতে চায়?
এসব কি জেনে শুনে করা হয়েছে? আমার চোখের সামনে তার চোখের জল আর তার 18 এপ্রিলের রিপোর্ট বারবার ঘুরছিল। আমি জানতাম, যদি আমি চুপ থাকি তবে এই মেয়েটিকে কয়েকদিনের মধ্যে সত্যি সত্যি কবর দিয়ে দেওয়া হবে। সকাল হতেই আমি ডাক্তার রাকেশের সাথে কথা বলার কথা ভাবলাম, যিনি হাসপাতালের সবচেয়ে পুরনো ডাক্তার এবং আমাকে সবসময় সম্মান করতেন। দুপুরে সুযোগ পেয়ে আমি ডাক্তার রাকেশকে বললাম, ডাক্তারবাবু, আপনার সাথে একটা জরুরি কথা আছে, কিন্তু কথা দিন আমার উপর হাসবেন না। উনি হেসে বললেন, আরে ভাই, তুমি এত গম্ভীর কেন হয়ে গেলে? বলো কি কথা? আমি সাহস সঞ্চয় করে বললাম, কাল রাতে আমি একটা লাশের মধ্যে নড়াচড়া দেখেছি, তার নিঃশ্বাসও চলছিল। ডাক্তার রাকেশ প্রথমে হেসে ফেললেন। তারপর হঠাৎ তার মুখ গম্ভীর হয়ে গেল। কোন লাশটা? তিনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, 27 বছর বয়স, হার্ট অ্যাটাকে মৃত্যু লেখা আছে। এটা শুনে তার মুখের রং উড়ে গেল। ধীরে ধীরে বললেন, তোমার এই কথাটা অন্য কাউকে বলা উচিত ছিল না। এই ব্যাপারটা খুব স্পর্শকাতর। আমি ঘাবড়ে গেলাম। মানে আপনি এর ব্যাপারে জানেন? আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার রাকেশ গভীর শ্বাস নিলেন আর বললেন, শুধু এটুকু বুঝে নাও যে কিছু মৃত্যু ঈশ্বর দেন না, মানুষ দেয়। আর কিছু সত্যি সামনে চলে এলে বড় বিপদ হতে পারে। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাহলে কি এটা সত্যিই কোনো ষড়যন্ত্র? সেই রাতে আমি আরও ভয় পেয়ে গেলাম। এখন আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে ব্যাপারটা সাধারণ নয়। একদিকে ওই মহিলা বেঁচে ছিল আর আমাকে সাহায্যের জন্য ডাকছিল, আর অন্যদিকে ডাক্তার রাকেশের কথাগুলো কোনো বড় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছিল। আমি আমার ঘরে গিয়ে অনেকক্ষণ ভাবতে থাকলাম। অবশেষে মন বলল, যা হোক না কেন, আমাকে এই রহস্য জানতেই হবে। কিন্তু আমার ধারণা ছিল না যে এই সত্য জানার মূল্য আমার নিজের জীবনও হতে পারে। মর্গের দরজায় দাঁড়িয়ে আমি নিজের সাথে লড়ছিলাম। আমি আস্তে করে দরজা খুললাম। ঠান্ডা বাতাসের একটা তীব্র ঝাপটা আমার মুখে লাগল। ভেতরে পা রাখতেই মর্গের বরফ শীতল ঠান্ডা আমাকে আবার নিজের গ্রাসে নিয়ে নিল। ঠান্ডা ফ্রিজারগুলোর মাঝখান দিয়ে চলতে চলতে আমার বুক জোরে জোরে ধড়ফড় করছিল। 90 ড্রয়ার পর্যন্ত পৌঁছাতে কিছু মুহূর্ত লাগল, কিন্তু সেখানে পৌঁছাতেই আমার চোখ কপালে উঠে গেল। ড্রয়ারটা খালি ছিল। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি বারবার চোখ রগড়ে দেখলাম। ড্রয়ারটা একদম খোলা ছিল, কিন্তু ভেতরে সে ছিল না। আমার বুক কাঁপতে লাগল। এটা কি ব্যাপার? আমি বিড়বিড় করলাম। আমি সঙ্গে সঙ্গে বাকি সব ড্রয়ার চেক করতে শুরু করলাম, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। সব লাশ নিজের জায়গায় ছিল, একমাত্র নব্বা ছাড়া। আমার শরীরে ঠান্ডা ঘামের স্রোত বয়ে গেল। তখনই আমি পেছন থেকে হালকা একটা শব্দ শুনতে পেলাম। আমি ঘুরলাম, দেখি দূরে কোনায়, যেখানে পুরনো জিনিসের স্তূপ আছে, একটা ঝাপসা ছায়া নড়ছে। আমার আঙুলগুলো নিজে থেকেই কাঁপতে লাগল। আমি আওয়াজ দিলাম, কে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? কে ওখানে? ছায়ার মধ্যে থেকে একটা অস্পষ্ট আওয়াজ এল, আমি এখানে। আমার নিঃশ্বাস আটকে গেল। এটা নব্যার গলার আওয়াজ ছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। কোনায় একটা পুরনো চেয়ারের পাশে সে মাটিতে বসেছিল। তার সাদা কাফনের মতো কাপড় ছিঁড়ে গিয়েছিল, ঠোঁট নীল হয়ে গিয়েছিল, কিন্তু চোখে জীবন এখনও জলজল করছিল। তুমি বেঁচে গেলে কি করে? আমি জিজ্ঞেস করলাম। সে ফ্যালফ্যাল করে আমার দিকে তাকাল। আমি তার পাশে বসে পড়লাম। আমি তোমাকে এখানে একা রেখে কি করে যেতে পারি? একথা বলতেই তার চোখে জল এসে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি মরতে চাইনি, কিন্তু ওরা আমাকে জ্যান্তই মরা ঘোষণা করে দিল। কি মানে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। তখন সে কেঁদে ফেলল। আমার বিয়ের মাত্র 1.5 বছর হয়েছে, সে নিচু গলায় বলল। আমার স্বামী একজন বড় বিজনেসম্যান। সে কিছু বেআইনি লেনদেন করেছিল, আর তার রহস্য শুধু আমি জানতাম। যখন আমি তাকে আটকানোর চেষ্টা করি, তখন আমি তার জন্য সমস্যা হয়ে দাঁড়াই। সে আমাকে বিষ দিয়ে দেয়। ডাক্তারদের কিনে নেওয়া হয়েছে, যাতে তারা মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দেয়। আমি চমকে গেলাম। তার মানে তোমাকে জেনে শুনে মরা ঘোষণা করা হয়েছে? আমি অবিশ্বাসের সাথে বললাম। হ্যাঁ, সে বলল, যাতে 3 দিন পর আমার অস্তিত্ব মাটির নিচে চাপা পড়ে যায় আর সে স্বাধীন হয়ে যায়। আমার বুক কেঁপে উঠল। আমার সামনে এক জ্যান্ত মহিলা বসেছিল, যাকে সমাজ আর পরিবার মিলে মৃত্যুর হাতে তুলে দিয়েছে। আমি সাহস করে তার হাত ধরলাম। নব্বা, তোমার এই কাহিনী দুনিয়াকে জানানো দরকার। তোমার বিচার পাওয়া উচিত। সে আমার চোখের দিকে তাকাল। তুমি কি আমাকে সাহায্য করবে?
আমি নিজের জীবনের শপথ নিয়ে বললাম, তোমাকে কখনো একা ছাড়ব না। কিছুক্ষণ সে চুপ করে রইল। তারপর বলল, কিন্তু সাবধানে থেকো। আমার স্বামী খুব ক্ষমতাশালী লোক। ওর কাছে অনেক টাকা। ওর লোক সব জায়গায় আছে। যদি প্রমাণ হয়ে যায় আমি বেঁচে আছি, তবে তার সব সত্যি বেরিয়ে আসবে। সে যে কোনো মূল্যে আমাকে শেষ করতে চাইবে। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। প্রথমবার উপলব্ধি করলাম যে আমি কেমন এক আগুনে পা দিয়েছি। এই ব্যাপারটা এখন আমার চাকরি বা সম্মানের থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এই খেলাটা এখন জীবন মৃত্যুর। আমি সিদ্ধান্ত নিলাম যে নব্যাকে এখানে বেশিক্ষণ রাখা বিপজ্জনক। চলো আমার সাথে চলো, এখনই এই মুহূর্তে, আমি বললাম। সে দ্বিধা করে জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাবে আমাকে? আমার বাড়ি চলো। ওখানে তুমি কিছু সময়ের জন্য সুরক্ষিত থাকবে। তারপর আমরা ভাবব যে কি করা যায়। নব্যা ভয়ার্ত চোখে আমার দিকে তাকাল এবং ধীরে ধীরে মাথা নাড়ল। আমি মর্গের দরজাটা খুব সাবধানে খুললাম। বাইরের বাতাস তুলনামূলকভাবে উষ্ণ লাগল। আমরা দুজনে পা টিপে টিপে বের হলাম, যাতে কেউ দেখতে না পায়। আমি তাকে স্টাফ গেট দিয়ে বের করে আমার পুরনো মোটরসাইকেল পর্যন্ত নিয়ে এলাম। সে পেছনে বসল, কাঁপতে থাকা হাতে আমার হাতটা শক্ত করে ধরল। রাস্তাটা হালকা কুয়াশায় ঢাকা ছিল এবং প্রতিটা মুহূর্ত এমন মনে হচ্ছিল যেন কেউ আমাদের পিছু করছে, যেন মৃত্যু আমাদের একদম ঠিক পেছনেই হাঁটছে। বাড়ি পৌঁছে আমি তাকে সঙ্গে সঙ্গে আমার ঘরে বসালাম। মা রান্নাঘরে কিছু রান্না করছিলেন। আমি তাকে বললাম যে ইনি একজন অসুস্থ রোগী, যাকে কিছু সময়ের জন্য এখানে এনেছি। মা বেশি প্রশ্ন করলেন না। ঘরে এসে সে ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। আমি তাকে জল দিলাম। তার চোখে জল টলমল করছিল, কিন্তু ঠোঁটে প্রথমবারের মতো একটা হালকা হাসি ছিল। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, সে নিচু স্বরে বলল। আমি মনে মনে ভাবলাম, হয়তো এটাই জীবনের সবথেকে বড় পরীক্ষা। এখন এই গল্পটা আর শুধু নব্যার নয়, এটা আমারও হয়ে গেছে। কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে বাইরে অন্ধকারের মধ্যে সেই লোকগুলোও পুরোপুরি জেগে উঠেছে, যারা চায় না যে নব্যা আবার শ্বাস নেওয়া এই পৃথিবীতে ফিরে আসুক। রাতে ঘন অন্ধকার নেমে এসেছিল, কিন্তু আমার ঘরের ভেতর হালকা আলো জ্বলছিল। নব্যা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বিছানায় শুয়েছিল। তার শ্বাস ভারী ছিল, কিন্তু এখন তাতে প্রাণের স্পন্দন স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি চেয়ারে বসে তাকে দেখছিলাম। মনের ভেতর অদ্ভুত এক দ্বন্দ্ব। একদিকে খুশি যে আমি তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছি, আর অন্যদিকে ভয় যে এই রহস্য কতদিন গোপন থাকবে। আমি জলের গ্লাসটা তুললাম এবং নব্যাকে খাওয়ানোর চেষ্টা করলাম। সে কষ্টে চোখ খুলে আমার দিকে তাকাল। ভয় পেও না, এখন তুমি সুরক্ষিত, আমি নরম গলায় বললাম। সে ক্ষীণ স্বরে বলল, সুরক্ষিত নই। ওরা আমাকে খুঁজে বের করবে। আমাকে ওরা জ্যান্ত দেখতে পারে না। আমি তার হাতের ওপর হাত রেখে বললাম, এখন বিশ্রাম নাও। কাল আমরা সিদ্ধান্ত নেব কি করতে হবে। সে কিছুটা নিশ্চিন্ত হয়ে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আমার ধারে কাছেও ঘেঁষল না। অন্যদিকে রাতের শেষ প্রহরে মর্গের দরজাটা আস্তে করে খুলল। দুটো দামি গাড়ি বিল্ডিংয়ের পেছনে এসে থামল। লম্বা বাবরি চুল আর চকচকে জুতো পরা তিনজন লোক ভেতরে ঢুকল। তাদের সাথে সেই লোকটা ছিল যাকে আমি মাঝে মধ্যে নব্যার স্বামীর সাথে দেখতাম। তার নাম ছিল ময়াঙ্ক, যাকে তার ডান হাত বা খাস লোক মনে করা হতো। তারা এ কে ড্রয়ার খুলল। তারপর নব্যার ড্রয়ারের সামনে থামল। কিশোর টর্চের আলো ভেতরে ফেলল এবং চমকে পিছিয়ে গেল। লাশ কোথায় গেল? সে কর্কশ গলায় জিজ্ঞেস করল। সাথীরা একে অপরের দিকে তাকাল। হতে পারে স্টাফরা ভুল করে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দিয়েছে, তাদের মধ্যে একজন বলল। কিশোরের মুখ রাগে শক্ত হয়ে গেল। এই লাশ ভুল করে গায়েব হতে পারে না। তোমরা জানো ওর বেঁচে থাকার মানে কি? সবাই চুপ হয়ে গেল এবং মর্গের নিস্তব্ধতায় তাদের কথাগুলোর প্রতিধ্বনি আরও ভয়ঙ্কর লাগছিল। কিশোর ফোন বের করল এবং কোনো এক নম্বরে কল করল। স্যার, গণ্ডগোল হয়ে গেছে। লাশ নিজের জায়গায় নেই। কিছুক্ষণের নিস্তব্ধতার পর সে বলল, জি, আমি বুঝেছি। আমরা তাকে খুঁজে বের করব। ফোন বন্ধ করে সে বলল, ওই স্টাফকে খোঁজ করো যে আজ ডিউটিতে ছিল না। বিশেষ করে ওই ছেলেটা যে বিকেলের শিফটে ছিল। সকাল হতেই সূর্যের আলো ঘরে উঁকি মারছিল। নব্যা জেগে গিয়েছিল এবং সোজা হয়ে বসে জানলা দিয়ে বাইরে দেখছিল। তার চোখে ভয় আর বিভ্রান্তি ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হল? সে বলল, আমি স্বপ্ন দেখলাম যে ওরা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম,
এটা শুধু স্বপ্ন নয়, বাস্তবেও ওরা এটাই চায়। আমাদের জলদি সিদ্ধান্ত নিতে হবে। সে বলল, আমি পুলিশের কাছে যেতে পারব না, পুলিশও ওদের হাতে। আমি বললাম, আমার এক বন্ধু আছেন চৌহান, তিনি সৎ এবং সাহসী। যদি আমরা ওর কাছে পৌঁছাতে পারি তাহলে হয়তো এই রহস্য ফাঁস করা যাবে। নব্যা মাথা নাড়ল ঠিকই, কিন্তু তার মুখে ভয় তখনও ছিল। দুপুরে আমি অফিসে যাওয়ার বাহানা করে বাড়ি থেকে বের হলাম, যাতে চৌহানজির সাথে কথা বলতে পারি। গলি থেকে বেরোতেই আমার মনে হলো কেউ আমার পিছু করছে। ঘুরে দেখলাম দুজন অচেনা লোক কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সাধারণ পথচারীদের মতো দেখতে, কিন্তু তাদের নজর শুধু আমার ওপরই ছিল। আমার গতি বেড়ে গেল এবং ভয়ে ঘাম হতে শুরু করল। আমি জানতাম এরা ওই লোক যারা মর্গে গিয়েছিল। আমি সোজা চৌহানজির অফিসে পৌঁছালাম, যেখানে তিনি খবরের কাগজের দপ্তরে কাগজের স্তূপের মধ্যে ডুবেছিলেন। আমাকে দেখে তিনি অবাক হলেন। আরে ইয়ার, এতদিন পর, সব ঠিক আছে তো? আমি দরজা বন্ধ করে তাকে সবকিছু খুলে বললাম। মর্গে নব্যার বেঁচে ওঠা, তার অবস্থা এবং তার স্বামীর ষড়যন্ত্র। চৌহানজি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এটা অনেক বড় স্ক্যান্ডাল, কিন্তু তুমি জানো এমন কেসে প্রাণের ঝুঁকি থাকে। আমি বললাম, প্রাণ তো আগেই ঝুঁকিতে আছে, এখন পিছু হটার প্রশ্নই নেই। চৌহানজি একটা লম্বা শ্বাস নিলেন এবং বললেন, ঠিক আছে, তুমি নব্যাকে লুকিয়ে রাখো, আমি প্রমাণ জোগাড় করছি, আর খবরটা ছড়াব। কিন্তু মনে রেখো, ওরা খুব শক্তিশালী, তোমাকে সবসময় সাবধান থাকতে হবে। বাড়ি ফিরে দেখলাম নব্যা চিন্তিত হয়ে বসে আছে। কোথায় গিয়েছিলে? সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল। এক বন্ধুর সাথে দেখা করতে, যে আমাদের সাহায্য করবে, আমি বললাম। নব্যা দাপা গলায় বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের ওপর নজর রাখছে। এই একটু আগে জানলার বাইরে দিয়ে একটা ছায়া চলে গেল। আমার বুক কেঁপে উঠল। আমি জানলা পর্যন্ত গেলাম, কিন্তু বাইরে কেউ ছিল না। তবু আমি বুঝে গেলাম যে শত্রু কাছেই আছে। সন্ধ্যা নামতেই আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, এমন সময় কেউ হালকা টোকা দিল। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম। বাইরে থেকে উত্তর এল, জলের মিস্ত্রি, ট্যাঙ্ক চেক করতে হবে। আমি দরজা খুলতেই দুজন লোক জোর করে ভেতরে ঢুকে পড়ল। তাদের হাতে অস্ত্র চকচক করছিল। চুপচাপ বসে পড়ো, না হলে গুলি করে দেব। তাদের একজন আমার দিকে তাকিয়ে গর্জে উঠল। নব্যা ভয়ে জমে গেল। দুজনেই সোজা তার দিকে গেল। আমাদের সাথে চলতে হবে। আমি সামনে দাঁড়িয়ে গেলাম, ও কোথাও যাবে না। তারা আমাকে জোরে ধাক্কা দিল এবং আমি মাটিতে পড়ে গেলাম। একজন বন্দুক সোজা করে বলল, আওয়াজ করবে না, না হলে তোমার লাশও ওই মর্গে পৌঁছে দেব যেখান থেকে একে বের করেছ। ঠিক সেই মুহূর্তে দরজাটা জোরে খুলে গেল এবং আমার মা ভেতরে ঢুকলেন। আমাদের দুজনকে এই অবস্থায় দেখে তিনি চিৎকার করে উঠলেন, এসব কি করছো তোমরা? মায়ের আওয়াজ শুনে হামলাকারীরা এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেল। আমি সেই সুযোগে সাহস করে একজনের হাতের ওপর ঝাঁপিয়ে পড়লাম এবং বন্দুকটা মাটিতে পড়ে গেল। নব্যা অন্যজনকে ধাক্কা দিল। হট্টগোল বেড়ে গেল এবং প্রতিবেশীরাও দৌড়ে এল। ওই দুই হামলাকারী ভয়ে পালিয়ে গেল, কিন্তু যেতে যেতে বলে গেল, এই খেলা এখনও শেষ হয়নি। রাতে নব্যা আমার কাছে বসেছিল। তার মুখে ভয়ের ছায়া ছিল। সে বলল, ওরা আমাদের খুঁজে পেয়েছে। এখন আমরা কোথায় যাব? আমি গভীর শ্বাস নিয়ে উত্তর দিলাম, আমরা পালিয়ে যাওয়ার লোক নই। এখন এটা যুদ্ধ, আর আমরা সত্যের জন্য লড়ব। তার চোখে জল ছিল। সে বলল, যদি সে আবার ওদের হাতে ধরা পড়ে, তবে ওরা তাকে সত্যি বলার আগেই মেরে ফেলবে। আমি তার হাত ধরে বললাম, এখন তুমি একা নও, আমি তোমার সাথে আছি। কাল আমরা পরবর্তী পদক্ষেপ নেব। কিন্তু মনের ভেতর আমারও আন্দাজ ছিল যে এই ঝড় এখন আর থামবে না। এটা শুধু একটা ধাক্কা ছিল। সারারাত ঘুম চোখ থেকে বহু দূরে ছিল। নব্যা ঘরে চুপচাপ বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল, আর আমি ভাবছিলাম যে আমার বাড়িটা এখন বাজির মুখে। যদি ওরা আবার আসে, হয়তো আমরা আর বাঁচতে পারব না। সকাল হতেই আমি নব্যাকে বললাম যে আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে পারব না, শহর ছাড়তে হবে। সে জিজ্ঞেস করল, কোথায় যাব? আমি বললাম, চৌহানজি নিজের গ্রামে যাচ্ছেন। ওখানে আমাদের কেউ চিনতে পারবে না। যতক্ষণ না ও প্রমাণ জোগাড় করছে, আমরা ওখানে লুকিয়ে থাকতে পারব। নব্যা একটু আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। আমরা তাড়াতাড়ি দরকারি কাপড় আর নথিপত্র গুছিয়ে নিলাম। আমি মাকে সত্যিটা বললাম না, শুধু বললাম যে এক রোগীকে কিছুদিনের জন্য নিয়ে যেতে হবে। মায়ের চোখে চিন্তা ছিল,
কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করলেন না। হয়তো তিনি বুঝতে পারছিলেন যে আমি কোনো বড় বোঝার নিচে চাপা পড়ে আছি। আমরা দুজনে একটা পুরনো বাসে উঠে পড়লাম। নব্যা জানলা দিয়ে বাইরে দেখছিল। হাওয়া তার মুখে লাগছিল, আর আমি প্রথমবারের মতো তার মুখে একটু শান্তির আভাস দেখলাম, যদিও এই শান্তি ছিল ক্ষণস্থায়ী। ওদিকে চৌহানজি শহরে নিজের তদন্ত শেষ করে ফেলেছিলেন। তিনি নব্যার বিষ প্রয়োগের মেডিকেল রিপোর্ট, জাল মৃত্যুর সার্টিফিকেট এবং হাসপাতালের কিছু কর্মচারীর বয়ান জোগাড় করে ফেলেছিলেন। এই প্রমাণগুলো একটা ফাইলে জমা করে তিনি নিজের কাগজের এডিটরকে দেখালেন এবং এডিটর অবাক হয়ে বললেন, এত বোমার মতো খবর, যদি এটা ছাপা হয় তো শহরের সবথেকে শক্তিশালী লোকটাও মাটিতে মিশে যাবে। চৌহানজি বললেন, ব্যাস, আর একটা দিন আমি জনসমক্ষে প্রমাণগুলো সামনে আনব, যাতে দুনিয়া নিজের চোখে সত্যিটা দেখতে পায়। আমরা গ্রামে পৌঁছালে একটা ছোট মাটির বাড়িতে আমার বন্ধু চৌহান আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। ওখানকার পরিবেশ শান্ত এবং মনোরম ছিল। নব্যা প্রথমবারের মতো গভীর শ্বাস নিল। সে বলল, এখানে ভালো লাগছে, যেন সব বিপদ পেছনে ফেলে এসেছি। আমি হাসলাম, কিন্তু মনে মনে জানতাম যে আসল ঝড় আসা এখনও বাকি। দুদিন কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যায় আমি গ্রামের গলি থেকে অচেনা মোটর সাইকেলের শব্দ শুনলাম। জানলা দিয়ে উঁকি দিতেই আমার বুক কেঁপে উঠল। 4 জন লোক বাইরে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন ছিল কিশোর। আমি দ্রুত ভেতরে এলাম এবং বললাম, ওরা পৌঁছে গেছে। নব্যার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখন কি হবে? আমি দরজা খুললাম, কিন্তু ওরা লাঠি দিয়ে দরজা ভাঙতে শুরু করল। শব্দ শুনে গ্রামের লোকজন জড়ো হয়ে গেল। দরজা ভাঙতেই কিশোর ভেতরে এল এবং বলল, তোমরা দুজন অনেক তামাশা করেছ, এবার যাওয়ার সময় হয়েছে। আমি রুখে দাঁড়িয়ে বললাম, নব্যা কোথাও যাবে না। কিশোর উপহাসের হাসি হাসল, কে আটকাবে? হঠাৎ দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা গেল। কিশোরের লোকেরা ঘাবড়ে গেল। কিছু পুলিশ তাদের পুরো বাহিনী নিয়ে সেখানে পৌঁছাল। কিশোর, পুলিশর হাতে ধরা পড়েছ। চৌহান জিপ থেকে নেমে জোর গলায় বলল। কিশোর পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলল এবং তার হাত থেকে বন্দুক কেড়ে নিল। পরের দিন খবরের কাগজে নব্যার ছবি ছাপা হল। বড় হেডলাইনে লেখা ছিল, জীবন্ত লাশ। এর সাথেই খবর ছিল যে এক মহিলাকে তার স্বামী বিষ দিয়ে মৃত ঘোষণা করে দিয়েছিল। পুরো শহরে হইচই পড়ে গেল। নব্যার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে নিল। হাসপাতালের ওই ডাক্তাররাও ধরা পড়ল, যারা জাল মৃত্যুর সার্টিফিকেট বানিয়েছিল। মানুষের মুখে মুখে শুধু একটাই কথা ছিল, কেমন নিষ্ঠুর মানুষ যে নিজের স্ত্রীকে জ্যান্ত কবর দিতে চেয়েছিল। নব্যা এখন সুরক্ষিত ছিল, কিন্তু তার মনের ওপর লাগা আঘাত এত গভীর ছিল যে হয়তো কোনোদিনও সারবে না। কিছু মাস পর কেসটা আদালতে উঠল। আদালত তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড শোনাল। আমি তখনও মর্গে কাজ করতাম, কিন্তু প্রতিবার কোনো লাশ দেখার সময় আমার মনে একটা রহস্য জেগে উঠত। আমার মনে পড়ত যে কখনো এই বরফশীতল অন্ধকার এক নিরীহ মেয়ের মৃত্যুর খবর হতে চলেছিল। যাই হোক, আদালত নব্যার স্বামীকে যাবজ্জীবন সাজা শোনানোয় শহরে একটা বড় বার্তা গেল যে টাকা আর ক্ষমতা সবসময় সত্যকে চাপা দিতে পারে না। হাসপাতালের যেসব ডাক্তার আর কর্মচারী এই ষড়যন্ত্রে হাত মিলিয়েছিল তাদেরও কড়া শাস্তি হল। এই ভয়ঙ্কর অধ্যায়ের পর্দা পড়ে গিয়েছিল। কিন্তু আমার আর নব্যার জন্য জীবনের ঝড় এখনও থামেনি, শুধু তার দিক পরিবর্তন হয়েছিল। আমি তখনও হাসপাতালের মর্গে কাজ করতাম, কিন্তু আমার কাজের ধরন এখন বদলে গিয়েছিল। আমি এখন শুধু কাগজপত্রের নাম, বয়স আর মৃত্যুর কারণ নথিবদ্ধ করা কর্মচারী ছিলাম না। আমি ছিলাম সেই ব্যক্তি যে অন্ধকার চিরে একটা জীবনকে ফিরিয়ে এনেছিল। প্রতিটা লাশ দেখার সময় আমার মনে প্রশ্ন জাগত, এই ঠান্ডা শরীরের ভেতরেও কি কোনো না বলা গল্প চাপা পড়ে নেই? আমার দৃষ্টি এখন আর যান্ত্রিক ছিল না, বরং প্রশ্নাতুর হয়ে উঠেছিল। নব্যা আদালতের শুনানির পর পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু নিজের স্বামীর দেওয়া মানসিক আঘাত থেকে সেরে উঠতে তার সময় লাগছিল। সে আমার আর আমার মায়ের সাথেই থাকছিল। আমার মা, যিনি শুরুতে একটু অবাক ছিলেন, এখন নব্যাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। তিনি আমার সাহসিকতাকে বুঝেছিলেন এবং এই ব্যাপারটা নিয়ে গর্বিত ছিলেন যে তার ছেলে একজন নিরপরাধের প্রাণ বাঁচিয়েছে। একদিন যখন আমি আমার মোটরসাইকেলে করে মর্গে যাচ্ছিলাম, পথে দেখলাম একটা পুরনো হাবেলির বাইরে কিছু লোক জমে আছে। ওটা নব্যার স্বামীর হাবেলি ছিল এবং এখন সিজ বাজেয়াপ্ত হয়ে গেছে। সেখানে উপস্থিত একজন পুলিশকর্মী আমাকে থামাল এবং বলল, চৌহান তোমাকে ডেকেছে।
চৌহান এখন হিরো হয়ে গিয়েছিল। তার খবর তাকে রাতারাতি সারা দেশে বিখ্যাত করে দিয়েছিল। সে আমাকে নিজের দপ্তরে ডাকল এবং বলল, তোমার আর নব্যার ব্যাপারে এখন সবাই জানে। নব্যার সুরক্ষার দরকার, আর তোমারও। তুমি এক খুব প্রভাবশালী লোকের বিরুদ্ধে আওয়াজ তুলেছ, যার বন্ধু সব জায়গায় আছে। ওরা চুপ করে বসে থাকবে না। চৌহানের কথা ঠিক ছিল। আদালতের রায় আসার কয়েক সপ্তাহ পর আমার মর্গের ঘরের বাইরে একটা হুমকি ভরা চিঠি পেলাম, সত্যের দাম তোমাকে চোকাতে হবে। আমার মনে ভয় ঢুকে গেল। আমি একজন সাধারণ মানুষ ছিলাম যে শুধু নিজের সততা পালন করেছিল, কিন্তু এখন আমাকে আন্ডারওয়ার্ল্ডের মতো লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছিল। এক সন্ধ্যায় ডিউটি শেষ করে বাড়ি ফিরে দেখলাম নোবা খুব চিন্তিত। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। বাইরে কেউ ছিল, সে কাঁপ্পা গলায় বলল, ওই লোকগুলো যারা আমাদের গ্রামে মিলেছিল। আমার মনে হয় ময়াঙ্ক ফিরে এসেছে। ময়াঙ্ক, নব্যার স্বামীর ডান হাত, যাকে পুলিশ ধরতে পারেনি। সেই হয়তো এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিল যে এখনও বাইরে ছিল। আমরা দুজনে মিলে সঙ্গে সঙ্গে চৌহানকে ফোন করলাম। চৌহান বলল, ওরা জেনে গেছে নব্যা কোথায় আছে। তোমাদের দুজনকে পালাতে হবে। আমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করছি, কিন্তু যতক্ষণ না ওরা আসছে তোমরা আমার বন্ধুর ফার্ম হাউসে চলে যাও। রাতের অন্ধকারে আমার পুরনো মোটরসাইকেল আবারও আমাদের পালানোর মাধ্যম হল। মা কিছু না জিজ্ঞেস করেই আমাদের আশীর্বাদ দিলেন। রাতের নিস্তব্ধতায় শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি অনুভব করলাম যে ইনসাফের লড়াই শুধু কোর্টরুম পর্যন্ত সীমাবদ্ধ নয়। এটা রোজকার জীবনের প্রতিটা পদক্ষেপে লড়তে হয়। আমরা একটা পুরনো জনশূন্য ফার্ম হাউসে পৌঁছালাম। আমি দরজা বন্ধ করে তালা লাগালাম এবং টর্চ জ্বালালাম। ভেতরের পরিবেশ অদ্ভুত ছিল, পুরনো ধুলো আর নিস্তব্ধতায় ভরা। এখানে আমরা সুরক্ষিত, আমি নব্যাকে বললাম। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ দরজাটা জোরে ভেঙে পড়ল। বাইরের আলোয় আমি ময়াঙ্ককে দেখতে পেলাম। তার পেছনে আরও দুজন লোক ছিল। সবার হাতে অস্ত্র ছিল। অনেক খেলেছ তোমরা, মর্গের লোক। ময়াঙ্ক নিষ্ঠুরভাবে হাসল। তুমি আমার মালিককে জেলে পাঠিয়েছ, আর মরা মেয়েটা সত্যি উগরে দিয়েছে। এবার এই খেলা শেষ হবে। আমি নব্যাকে পেছনে ঠেললাম এবং জোরে চিৎকার করলাম, পালাও। নব্যা ঘাবড়ে গেল, কিন্তু আমার সাহসী মুখ দেখে সে সাহস সঞ্চয় করে বাড়ির পেছনের দরজার দিকে দৌড় দিল। আমি একটা পুরনো চেয়ার তুলে ময়াঙ্কের দিকে ছুঁড়ে মারলাম। এতে তাকে কিছুক্ষণের জন্য আটকানো গেল। আমার বুক ধড়ফড় করছিল। আমি একজন সাধারণ মানুষ, লড়াকু নই। কিন্তু যখন চোখের সামনে একজন নিরপরাধের জীবন বাজির মুখে থাকে, তখন ভয় আপনা আপনি সাহসে বদলে যায়। আমি ময়াঙ্কের এক সঙ্গীর সাথে জড়িয়ে পড়লাম। তার ঘুষি আর লাথি আমার শরীরে ব্যথা দিচ্ছিল, কিন্তু আমি পড়ছিলাম না। তখনই দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। চৌহান কথা রেখেছিল। ময়াঙ্ক ঘাবড়ে গিয়ে আমার দিকে তার বন্দুক তাক করল। তোমরা দুজন বাঁচতে পারবে না। সে গুলি চালাল, কিন্তু আমি মাটিতে পড়ে গেলাম আর গুলিটা দেওয়াল ছিঁড়ে বেরিয়ে গেল। ময়াঙ্ক আর তার সঙ্গীরা অন্ধকারে পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ময়াঙ্ক আর তার গুন্ডারাও গ্রেপ্তার হল। পরের দিন সূর্যের আলো আমার মুখে পড়ছিল। আমি হাসপাতালের বিছানায় শুয়েছিলাম। আমার হাতে হালকা চোট লেগেছিল। নোবা আমার পাশে বসেছিল, তার হাতে চায়ের কাপ। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, সে নিচু গলায় বলল। না, আমরা একে অপরের প্রাণ বাঁচিয়েছি, আমি উত্তর দিলাম। এখন এই দুঃস্বপ্ন সত্যিই শেষ হয়ে গেছে। সেই দিন আমি চাকরি ছেড়ে দিলাম। আমি মর্গে কাজ করা বন্ধ করে দিলাম। আমি এখন আর মরা শরীরকে নয়, বরং জ্যান্ত মানুষকে সাহারা দিতে চাইতাম। চৌহান আমাকে খবরের কাগজের দপ্তরে চাকরি পাইয়ে দিল, রিপোর্টিংয়ের দুনিয়ায়, যেখানে সত্যকে জোরে বলা হয়। নোবা একটা চ্যারিটি সংগঠন শুরু করল, যা সেই সব মহিলাদের সাহায্য করত যারা ঘরোয়া হিংসার শিকার। আমরা একটা নতুন বাড়ি নিলাম, যেখানে এখন প্রতি সন্ধ্যায় শান্তি আর খুশির আলো জ্বলে। আমার মা আমাদের সাথে ছিলেন। আমার গল্প একটা শিক্ষা দেয়। আমার জীবন একটা সাদাসিধে সফর ছিল, কিন্তু মর্গের অন্ধকারে এক মহিলার সিসকানো শ্বাস আমাকে শিখিয়েছে যে সবথেকে বড় দৌলত টাকা বা ক্ষমতা নয়, বরং সেই আওয়াজ যা আপনি কোনো অসহায়ের জন্য তোলেন। একজন সাধারণ মানুষ, যার কাছে কোনো দৌলত বা বড় স্বপ্ন ছিল না, সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোকেদের এই জন্যই মাথা নোয়াতে বাধ্য করেছিল,
কারণ সে ভ্রম আর বাস্তবের পার্থক্য চিনতে পেরেছিল এবং ভয় সত্ত্বেও সত্যের সঙ্গ দিয়েছিল। কারো জীবন বাঁচানো পৃথিবীর সবচেয়ে বড় পুণ্য। প্রত্যেক মানুষের ভেতরেই একজন হিরো লুকিয়ে থাকে। শুধু তাকে সঠিক সময় উঠে দাঁড়াতে হয়, তা আপনার সামনে মৃত্যুও কেন দাঁড়িয়ে না থাকুক। আজ যখনই আমি কোনো অন্ধকার গলি দিয়ে যাই, আমার ভয় লাগে না। আমি জানি যে আমার কাছে সেই সাহস আছে যা আমি মর্গের সেই ঠান্ডা ড্রয়ারগুলোর মধ্যে পেয়েছিলাম। এখন আমার একটা বড় স্বপ্ন আছে, ন্যায় আর সত্যের জীবন বাঁচার। আর আমি জানি যে আমার বাচ্চারা এখন আর খিদে পেটে ঘুমোবে না, কারণ তাদের বাবা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করেছে। যাই হোক, মর্গের অন্ধকার থেকে বেরিয়ে আমার আর নব্যার জীবন এখন আলোয় ছিল। খবরের কাগজের নতুন চাকরিতে আমি সত্যের খোঁজ করার আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার সুযোগ পেলাম। আমি মর্গের নিস্তব্ধতা থেকে বেরিয়ে এখন কলমের শক্তিতে সমাজের মরে যাওয়া বিবেককে জাগানোর চেষ্টা করছিলাম। নব্যার চ্যারিটি সংগঠন, যার নাম ও রেখেছিল আশার আলো, দ্রুত বাড়ছিল। অনেক মহিলা যারা নিজেদের আওয়াজ চেপে রেখেছিল, এখন নব্যার থেকে প্রেরণা নিয়ে সামনে আসছিল। নব্যার গল্প, একটা জীবন্ত লাশ থেকে ন্যায়ের মূর্ত প্রতীক হয়ে ওঠার সফর, লাখো মানুষের জন্য আশার প্রতীক হয়ে গিয়েছিল। আমার প্রথম রিপোর্টিং অ্যাসাইনমেন্টে আমি ওই ডাক্তারদের ষড়যন্ত্র ফাঁস করলাম, যারা টাকার জন্য নৈতিকতাকে বিসর্জন দিয়েছিল। আমি এটাও লিখলাম যে কিভাবে একটা হাসপাতাল, যা জীবন দেওয়ার মন্দির হয়, টাকার লোভে মৃত্যুর সওদাগর হয়ে গিয়েছিল। আমার রিপোর্টিং ছিল সোজাসাপটা, সত্য আর জোরালো। চৌহানজি, যিনি এখন আমার সহকর্মী আর বন্ধু দুই ছিলেন, প্রায়ই বলতেন, তুমি মর্গে শরীরের সত্য দেখতে পেতে, আর এখন তুমি মানুষের মনের সত্য প্রকাশ করছ। তোমার কথায় সেই গভীরতা আছে যা অন্য কারোর কাছে নেই। আমার মাঝে মধ্যে অদ্ভুত লাগত। সাংবাদিকতার এই ব্যস্ত আর কোলাহলপূর্ণ দুনিয়ায় আমি ওই মর্গের নিস্তব্ধতাকে মনে করতাম। সেই নিস্তব্ধতা যা আগে ভয়ঙ্কর ছিল, এখন গভীর চিন্তার প্রতীক হয়ে গিয়েছিল। আমি বুঝেছিলাম যে আসল ভয় ঠান্ডা লাশের মধ্যে নয়, বরং জ্যান্ত মানুষের মিথ্যে চেহারা আর তাদের অন্ধকার মতলবের মধ্যে লুকিয়ে থাকে। আমাদের নতুন ঘর ভালোবাসা আর সুরক্ষায় ভরা ছিল। আমার মা, নব্যা আর আমি একটা নতুন পরিবারের মতো থাকতাম। মায়ের যত্ন আর মমতা নব্যার ক্ষতে মলম লাগিয়েছিল। এক সন্ধ্যায় যখন আমি অফিস থেকে ফিরলাম, দেখলাম নব্যা রান্নাঘরে আমার মায়ের সাথে হাসতে হাসতে রান্না করছে। সেই মুহূর্তে আমার মনে হল যে আমি শুধু একজন মহিলার প্রাণ বাঁচাইনি, বরং আমি নিজের জীবনকেও একটা নতুন উদ্দেশ্য দিয়েছি। নব্যা ধীরে ধীরে নিজের ফেলে আসা জীবনের ছায়া থেকে বেরিয়ে আসতে শুরু করল। যদিও রাতের অন্ধকারে মাঝে মধ্যে তার এখনও ভয় লাগত আর সে চমকে জেগে উঠত। আমি সবসময় তার কাছে বসতাম আর আমরা সেই কঠিন রাতগুলোর ব্যাপারে কথা বলতাম। যখন আমি ওই ফ্রিজারে ছিলাম, সে এক রাতে ফিসফিস করে বলল, তখন আমার মনে হয়েছিল ওটাই আমার শেষ জায়গা। আমি শ্বাস নিচ্ছিলাম, কিন্তু আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না। আমার মনে হল যেন আমি নিজের জীবনের গল্প মাঝপথেই বন্ধ হতে দেখছি। কিন্তু তুমি হার মানোনি, আমি তার হাত ধরে বললাম। তোমার শ্বাস খুব জেদি ছিল, আর শ্বাস একটা সাধারণ মানুষকেও অসাধারণ বানিয়ে দিয়েছে। 1 বছর পর আমার কাছে আরও একটা খবর এল, যা আমার হৃদয়কে নাড়িয়ে দিল। ময়াঙ্ক, যে জেলে সাজা খাটছিল, অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হয়েছিল। চৌহান খবর পেল যে সে হাসপাতালের কিছু দুর্নীতিগ্রস্ত গার্ডদের সাথে হাত মিলিয়ে পালানোর ষড়যন্ত্র করছে। এই খবর শুনে আমার আর নব্যার চিন্তা বেড়ে গেল। ময়াঙ্ক বাইরে এলে আমাদের জীবন আবার বিপদে পড়তে পারত। আমি সঙ্গে সঙ্গে চৌহানের সাথে মিলে প্ল্যান বানালাম। আমি আমার পুরনো চাকরির যোগাযোগগুলো কাজে লাগালাম। আমি হাসপাতালের সেই সৎ ওয়ার্ড বয় আর নার্সদের সাথে কথা বললাম, যারা আমাকে চিনত। আমি তাদের বললাম যে তারা যেন ময়াঙ্কের ওপর নজর রাখে আর কোনো সন্দেহজনক কাজ দেখলেই চৌহানকে খবর দেয়। 2 দিন পর রাত প্রায় 1টার সময় আমার ফোন বেজে উঠল। এটা সেই ওয়ার্ড বয় ছিল যে আমার সাথে মর্গে কাজ করত। স্যার, ময়াঙ্ক বাইরে বেরোনোর চেষ্টা করছে। ও একটা গার্ডের সাথে মিলে পালাচ্ছে। এক মুহূর্ত নষ্ট না করে আমি চৌহানকে জাগালাম আর আমরা পুলিশ নিয়ে হাসপাতালের দিকে ছুটলাম। হাসপাতালে পৌঁছে আমি আমার পুরনো পরিচয়ের ফায়দা তুললাম আর নিরাপত্তা রক্ষীদের পেছনে ফেলে সোজা ওই উইংয়ের দিকে ছুটলাম যেখানে ময়াঙ্ক ছিল। সেখানে আমি দেখলাম যে ময়াঙ্ক একটা ওয়ার্ড বয়ের ইউনিফর্ম পরে আছে আর পালানোর চেষ্টা করছে। যেই সে আমাকে দেখল, তার মুখে রাগ আর ঘৃণা ছেয়ে গেল।
তুমি আবার এসেছ। তুমি আমার পিছু কবে ছাড়বে মর্গের লোক? সে চিৎকার করে উঠল। যতক্ষণ না তুমি সত্যিই আইনের সামনে মাথা নোয়াচ্ছ, আমি তাকে চ্যালেঞ্জ করলাম। পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। আর এবার ময়াঙ্ক আর তার সব সাথী কোনো ঝামেলা ছাড়াই গ্রেপ্তার হয়ে গেল। এই ঘটনা প্রমাণ করে দিল যে একজন সৎ ব্যক্তি নিজের অতীতের অভিজ্ঞতা থেকে কিভাবে শক্তি পেতে পারে। কয়েক বছর পর নব্যার সংগঠন আশার আলো এখন একটা জাতীয় স্তরের সংগঠন হয়ে উঠেছিল, যা শত শত মহিলাকে নতুন জীবন দিয়েছিল। আমি একজন গম্ভীর সাংবাদিক হিসেবে নিজের পরিচয় তৈরি করেছিলাম, যে কখনো সত্যের সাথে আপোষ করেনি। আমরা দুজনে কখনো টাকা বা খ্যাতির আশা করিনি, কারণ আমরা জানতাম যে আমাদের জীবনের সবথেকে বড় জয় ওটাই ছিল যখন আমি মর্গের ফ্রিজ থেকে জীবনকে বের করে এনেছিলাম। একদিন নব্যা আশার আলোর বার্ষিক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে নিজের গল্প শোনাল। সে নিজের গল্পের সেই অংশের ওপর জোর দিল যেখানে আমি একজন সাধারণ মর্গের কর্মচারী, নিজের চাকরি আর প্রাণ বাজি রেখে তার সাহায্য করেছিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আজ আমি যা কিছু, এমন এক মানুষের জন্য যে আমাকে মৃতদের মাঝে শ্বাস নিতে শুনেছিল। ওই মানুষটা কোনো ডাক্তার বা পুলিশ ছিল না, সে ছিল কেবল একজন সাধারণ মানুষ যে মানবতাকে নিজের কাজের উপরে রেখেছিল। সে আমাকে শিখিয়েছে যে অন্ধকারকে ভয় পেও না, কারণ অন্ধকারই আলোর কদর বোঝায়। যখন সে নিজের ভাষণ শেষ করল, পুরো হল তালির আওয়াজে ফেটে পড়ল। আমি সেই ভিড়ে সবার পেছনে দাঁড়িয়েছিলাম, নিজের চোখে খুশির জল নিয়ে। আমার জীবনের এই গল্প একটা সহজ সত্য শেখায়, সবথেকে বড় দৌলত হল মানুষের সততা আর তার মানবিক অনুভূতি। একজন সাধারণ মানুষ যে রোজ মর্গে কাজ করে সংসার চালাত, সে পৃথিবীকে দেখিয়ে দিল যে মানবতার শক্তি পৃথিবীর সব ষড়যন্ত্র আর সব অন্যায়ের থেকে বড় হয়। যখন আপনি কোনো নির্দোষের জন্য সত্যের সঙ্গ দেন, তখন আপনি শুধু তার জীবন বাঁচান না, বরং আপনি নিজের আত্মাকে একটা নতুন আর মহান উদ্দেশ্য দেন। ভয়ের পরেই আসল বাহাদুরির জন্ম হয়। আর সেদিন আমি মর্গে যা করেছিলাম তা শুধু একটা চাকরি ছিল না, সেটা ছিল আমার মানুষ হওয়ার সবথেকে বড় প্রমাণ। মর্গের কর্মচারী থেকে সত্যের সিপাহী হওয়া পর্যন্ত আমার সফর এটাই বলে যে আপনার পেশাগত পদ গুরুত্ব রাখে না, গুরুত্ব রাখে আপনার মনের উদ্দেশ্য। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর উদ্দেশ্য কোনো ব্যক্তি, সংস্থা বা সমাজের অনুভূতিতে আঘাত করা নয়। গল্পে দেখানো চরিত্র, ঘটনা এবং পরিস্থিতি কেবল সামাজিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য এটা বলা যে মিথ্যে অভিযোগ, ভুল বোঝাবুঝি এবং ভুল সিদ্ধান্ত কারোর জীবন নষ্ট করতে পারে। দয়া করে একে একটা সামাজিক এবং আবেগপূর্ণ শিক্ষা হিসেবে দেখুন। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্প আপনাদের কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানান। আর এমনই গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই গল্পে একটা লাইকও করে দিন, সাথে শেয়ারও করুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই গল্পটি কোন শহর থেকে শুনছেন সেটাও কমেন্ট করে নিজের শহরের নাম অবশ্যই জানান। ধন্যবাদ।